বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসী নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ। এখন এসে আমরা কি বিপদে পড়েছি? তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম, সরকার গঠন হওয়ার পরে কিংবা নির্বাচনের পরেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারার পরে আমরা জানা এখানে আলেম ওলামা, দেশের বিখ্যাত জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন, তাদের মনোজগতে আর আস্থা বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই। আপনি কি করে এটা ফিরে আনবেন? গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথা বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনের কি হবে? আসলে কি এই জিনিসটা ওনারা চিন্তা করছেন না? আসলে কি কারণে, কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে? ওটা কি? কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছেন, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোন এক জায়গায় মানুষের দলই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? তা যদি লুকায়িত থাকে তাহলে তা পাবলিশ করেন। তখন মানুষ অ্যানালাইসিস করে, তাহলে এটা কি ম্যানেজড ভোট, এটা কি রিগিং ভোট, এটা কি কোনো জায়গায় খত দেওয়ার ভোট, এটা কি 2-3 জন উপদেষ্টা ওই দল থেকে এই দলে আসার সিমটম কিনা, এই সমস্ত কথা তো মানুষ আলোচনা করবেই। আর তার যদি না করে আপনারা সরাসরি করতেন, ঠিক আছে একমত হয়েছে, জুলাই চার্টার বাস্তবায়ন হবে, আমরা শপথ নিব, পার্লামেন্টে যাব, 180 দিনের মধ্যে সংস্কার পরিষদ হবে, এর ভিতরে সংস্কার শেষ, তারপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে, বাস শেষ। তাহলে তার কেউ প্রশ্ন তুলতো না, কেউ তো এই প্রশ্ন তোলার ক্ষমতাই পাইতো না যে তাহলে আপনাদের নাকে খতটা কোন জায়গায় দিয়েছেন। আমার কাছে মনে হয় এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকেন, আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তির বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান নিতে হবে। আপনি জানতো দেখি বাজারে যে কমেন্ট, যে ইন্টারভিউটা করেন, ইন্টারভিউর নিচে কমেন্টগুলো দেখবেন, টেলিভিশনের যে ভিডিও ক্লিপসটা ছাপা হয় অথবা আপনাদের মতো মিডিয়ায় যেগুলো ছাপেন, তার নিচে কমেন্ট বক্সটা দেখবেন। গতকালকে আমি 2500 কমেন্ট একসাথে করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করেছি। এই মন্তব্য যেখানে করা হয়েছে তার মধ্যে 2500 কমেন্টের ভিতরে মাত্র 60টা কমেন্ট পক্ষে আছে, বাকি 2493টা কমেন্টে হা হা হু হু করে আসতেছে। এর অর্থ হলো দিস পিপল বিকাম অবলিভিয়াস। এরা অনেকটা মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে। মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। সো দিস ইজ, তাহলে এভাবে যদি হয় তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিবেন, দিস ইজ ভেরি গুড, ইউ আর মেনটেনিং ইউর কমিটমেন্ট। তাহলে জুলাই চার্টার সম্পর্কে কমিটমেন্ট মেনটেন করেন না কেন? ঠিক আছে, আপনি যে আপনারা যে অংশটুকু কমিটমেন্ট মেনটেন করছেন, উই অ্যাপ্রিশিয়েট দিস, আমরা এটাকে সম্মান জানাই, আমরা এটাকে ইজ্জত করি। কিন্তু এট দ্য সেম টাইম আমরা সবাই মিলে যেখানে আলোচনা হলো, একমত হলো, স্বাক্ষর হলো, এখান থেকে দেশ হয়ে আসছেন, এই কমিটমেন্টের কথা আপনাদের কাছে মনে থাকে না? এই কথাগুলো বলে যে মিসট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। গত পরশুদিন আমি বলেছিলাম যে চোর যখন বাড়িতে ঢোকে তখন একটা ছোট্ট ছিদ্র খুঁজে সে ঢোকে, কিন্তু যখন মালপত্র নিয়ে বেরিয়ে যায় তখন এই ছোট্ট ছিদ্র দিয়ে আর বেরোতে পারে না। তখন তাকে হাইদার দরজা খুলে বের হয়, অথবা ভেঙ্গে বের হয়, অথবা বড় ধরনের শীত কেটে বের হয়, কারণ তখন তার সাথে মালপত্র থাকে। আমার ধারণা সরকার এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছে। তারা চোর হিসেবে ঢুকেছে হলো হাইকোর্টে গিয়ে একটা স্টেজ ম্যানেজড রুল নিয়েছে। এটা যেদিন শেষ হবে সেই দিন কিন্তু দরজা ভাঙ্গা ছাড়া আর উপায় থাকবে না। এটা ধারণা আছে কিনা তাও আমি জানি না। ওনাদের মাথায় হয়তো আছে এটা যে ক্ষমতা আছে, কিছুক্ষণ প্লে করলাম, যখন ক্ষমতার ভাটা পড়বে তখন আর প্লে করবেন কি করে?
অতীতের পঞ্চম সংশোধনী মামলা যখন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, তখন জিয়াউর রহমান সাহেব কর্তৃক গৃহীত সকল সাংবিধানিক সংস্কার অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর যে মামলাটা হয়েছে, পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে হয়েছে, এটা দেখলে দেখবেন সংবিধানের সব জায়গায় কাটা ছিঁড়া করতে 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 এমন হয়েছে, বলা হয় যে পঞ্চদশ সংশোধনীটা কোনো সংশোধনী না, এটা সংবিধান নতুন করে লেখার শামিল। তো এরকম একটা কিছুর জন্য অপেক্ষা করছেন ওনারা? তা না হলে আদালতের বারান্দায় এটা কেন ঠেলে দিলেন? আচ্ছা, কোন ইন্ডিপেন্ডেন্ট লোক যদি আদালতের বারান্দায় ঠেলে দিত তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম। ম্যানেজ করা, আইনজীবীও ম্যানেজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসও ম্যানেজ করে, রুল কিভাবে হবে এটাও ম্যানেজ করে। আরো আশ্চর্যজনক বিষয়, এখন বলবে কি জানেন, গতকালকে থেকে বলা শুরু করেছে এটা বলে সাব জুডিস ম্যাটার। তো সাব জুডিস হলো কি করে? আদালতের কোনো আদেশ আছে? আদালত একটা কারণ দর্শানো নোটিশ দিয়েছে, বাস। এরপরে তার কোনো সাব জুডিস নাই, বলে নাই তো এটা করো, এটা করো না, এটা করা থেকে বিরত থাকো, এটা স্টে, কিচ্ছুই তো বলে নাই। তাহলে সাব জুডিস ম্যাটার বলছেন কাকে? সাব জুডিস ম্যাটারের সংজ্ঞাটাকে এখন পরিবর্তন করার চেষ্টা করছে। আদালতের সুনির্দিষ্ট যদি আদেশ থাকতো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্টে করা হলো আগামী 6 মাসের জন্য, তাহলে এই কথা বলতে পারতেন। স্টে তো নাই, ডাইরেকশন নাই, কোনো ইনজাংশন নাই, কোনো রেস্টেনিং অর্ডার নাই, তাহলে সাব জুডিস হলো কি করে? শুধু কারণ দর্শাইতে বলছে আমাদেরকে। তা আমরা কারণ দর্শায় পার্টি হব, শুনানি হবে, দীর্ঘদিন চলবে, ততদিন পার্লামেন্ট হাত পা গোটায় বসে থাকবে, ততদিন জুলাই সনদ বাস্তবে রূপান্তরিত হবে না। তো আমি মনে করি এই রাজনীতিটা বোঝার বাকি আর কোনো লোক এই জগতে নাই। ইভেন আমি, আমার একটা ছেলে আছে আর 17 বছর বয়স, সেও দিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? ওই যে আগে কি করলি, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে, ওই দেখেন এই লোকটা আগে কি বলে এখন কি বলে। তো তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হইলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? ওই লুক লুক হোয়াট হি ইজ সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পারসন কে অমুক, হি ইজ সেইং। তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি অল্টার। আগে কি কইছে এখন কি বলে? আরে আগে বলছে গণভোটে যে রেজাল্ট হবে, রেজাল্ট যদি হাস্যসূচক হয় তাহলে প্রত্যেক সংসদ সদস্য এবং সংসদের উপর এটা মেনে নিতে বাধ্যকর হবে, এটা ছিল আগের কথা। এইবার এসে বলছে যদি সংসদ বসে, যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি সেটা করা হয়, তখন ভেবে দেখা যেতে পারে কি করা যাবে। এর মাধ্যমে সবচাইতে বড় অসুবিধা যেটা হয়েছে এটা হলো জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মেইন ড্যামেজ। এটাই হবে জাতির জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ। একটা ফ্যামিলি কার্ড আপনি দিলেন কি দিলেন না, এটা একটা টাকা পয়সার ব্যাপার, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে অভ্যুত্থানের বৃহত্তর শক্তিগুলো তাদের মধ্যে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয়, এটা ওই শীত কেটে চুরিতে ঢোকার পরে মালপত্র নিয়ে দরজা ভাঙে বাইর হওয়ার অবস্থার একটা দশা এখানে দেখা দিতে পারে। আমি এই মামলাটা হওয়ার পরে সরকারপন্থী বড় বড় আইনজীবীর সঙ্গে দেখা করেছি। দেখা করে আমি জিজ্ঞেস করেছি আপনি কি জানেন এই মামলা হয়েছে? কয় না, আমাদেরকে কেউ তো কনসাল্ট করেনি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এটার সঙ্গে কি আপনি আছেন? বলে না, আমাদেরকে তো কেউ বলে নাই। যে তাহলে এই মামলা করলো কে? মামলাটা ডিজাইন হয়েছে কোথা থেকে? কে কোর্টে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো? কয় যারা করছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন। আমি 100% শিওর সরকারের মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা কেন্দ্রিক জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। বিশেষ কোয়ার্টার বিশেষভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না চেয়ে কারো কারো ব্যক্তিগত খায়েশ কিংবা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং বাইরে আমাদের সকলের, আর কোর্টের ভিতরে তো আমরা আছি, যতটুকু আমাদের জীবন আছে, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনের দৃষ্টিকোণ থেকে অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারবে
এর বিরুদ্ধে যত ফাইট করতে হয় আমরা শেষ পর্যন্ত ফাইট চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এর বাইরে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এনসিপি এখানে মনে হয় আসে নাই, সকলে মিলে এই জিনিসটাতে কখনোই ছাড় দেওয়া ঠিক হবে না। এটা এমন, লাস্ট কথাটা হলো আমার এটা, সাংবিধানিক সংকট তৈরি তারাই করছেন। আচ্ছা বলেন, গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথাও বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনের কি হবে? আসলে কি এই জিনিসটা ওনারা চিন্তা করছেন না, নাকি আসলে অতি চিন্তা করতে গিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কি কম বোঝার ফল নাকি অতি বোঝার ফল? এই দুইটার মাঝখানে উত্তরটা এরকম আসে যে মনে হয় এটা সম্মিলিত কোনো বুঝ জ্ঞানের ফল না। যদি সম্মিলিত কোনো বুঝ জ্ঞান হইতো, কনসালটেশন হইতো, আলোচনা হইতো, থ্রেড বেড ডিসকাশন হইতো, তাহলে অন্তত এই ধরনের পদক্ষেপ নিতে পারার কথা নয়। তো এই জন্য আমাদের সকলের দায়িত্ব হবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক যে সমস্ত বাধা নিষেধ আছে, এই বাধা নিষেধকে ওনারা যেভাবে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক ব্যাখ্যা না। আমরা তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই ঐক্যমত্য কমিশনে ছিলেন। যেদিন গণভোটের সিদ্ধান্ত হয় সেদিন সকলে খুশি হয়ে একসাথে উঠেছে, কোলাকুলি করে একসাথে উঠেছে, এবং সেই দিনটা ছিল সবচাইতে আনন্দের দিন। আমার ধারণা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, বিএনপি এগ্রি করেছে গণভোট আমরা যাব। এখন বলছে গণভোট অসাংবিধানিক। হায় হায়। এবং ওইটা টেলিভিশনে রেকর্ড করা আছে, আপনারা কেউ যদি সুযোগ থাকে ওই টেলিভিশনের রেকর্ডটা একটু দয়া করে রিওয়াইন্ড করবেন, এবং কে এই প্রস্তাব দিয়েছে, কারাই প্রস্তাব সমর্থন করেছে ওখানে দেখতে পাবেন। দেখার পরে কোলাকুলি হলো, সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন, একমত হলো। প্রথম প্রশ্ন ছিল যে একটা সাংবিধানিক আদেশ জারি করা হবে। আমরা সাংবিধানিক আদেশকে ছাড় দিয়ে বললাম ঠিক আছে, সাংবিধানিক আদেশ জারি যেহেতু সকলেই একমত না, বিকল্প রুট নেওয়া হোক। ঐকমত্য কমিশন 5টা অপশন দিয়েছিল। তখন প্রশ্ন আসলো গণভোট। গণভোটের কথা যে আসলো সকলেই একমত হয়ে গেল, ঠিক আছে গণভোট গণভোট গণভোট। এবং আজকে যারা গণভোটের বিরুদ্ধে বলছেন তাদের কণ্ঠ এবং হাত সেখানে দেখতে পাবেন। তা যদি হয় সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না, এর অর্থ হলো দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। এবং গতকালকে বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি নতুন প্রজন্ম, ইভেন মহিলারা, আলট্রা মডার্ন মহিলারা, তারা সিরিয়াসলি বলছেন যে আসলে কি কারণে, কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে, ওটা কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষমতা যাদের আছে, যাদের এই পরিমাণ দক্ষতা আছে, তারা এটা খুঁজবেন। যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন, কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে, কি কারণে একজন ব্যক্তির 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে। পর্দার আড়ালের ওই শক্তিটাকে কিংবা ওই কারণটাকে যদি খুঁজে বাইর করা যায়, আমার ধারণা এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উপকার হবে। আর আমি গতকালকে বলেছিলাম, এক মন্ত্রীর সাথে দেখা হয়েছে, সেখানে বলেছিলাম যে আপনারা তো মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তো উনি বললেন কেমনে? বলে যে সকাল একটা বলেন, দুপুর একটা বলেন, রাতে একটা বলেন। বলে কি বললাম? বলে একবার বলছেন এটা মানবো, এখন বলেন মানবো না। বলে যে আমি বলছি না, আপনি বলেন না। কে বলছে? আমাদের একজন বলছে। তা আমাদের একজন এটা বললো, কেন বললো? আপনারা কি এটা জানেন না? জানি, অনেক কথাই তো জানি, সব কথা কি আর বলি? তো বলেন, যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে বলেন। এই চিন্তার সঙ্গে সকলেই যদি একমত না হন সেটাও জানান। সকলের মধ্যে যদি দ্বিমত থাকে, ইখতিলাফ থাকে, ইখতিলাফটা আমাদেরকে বোঝান যে সরকারের সব লোক এটার সঙ্গে নাই, তাও তো বলতে চান না। ফলে আমার খুবই বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, প্লিজ কেউ যদি জাতীয় দায়িত্ব পালন করতে চান, দয়া করে পিছনের কারণটার দিকে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান। আজকেও আমি দেখে আসলাম 133টা অর্ডিন্যান্সের ভিতরে মেজর যে কটা অর্ডিন্যান্স আছে তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্স, আরেকটা আছে জুলাইতে যারা যুদ্ধ করেছে তাদের ইন্ডেমনিটি অধ্যাদেশ, আরেকটা আছে একটু আগে দেখে আসলাম গুম খুন অধ্যাদেশ। এই তিনটার মধ্যে নাকি মেসিভ পরিবর্তন তারা প্রস্তাব করেছে। কেন?
আমরা আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে এর ভিতরে এত কিছুকে দায়িত্ব